বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নৌবাহিনীর মার্চেন্ট সদস্য সহ নিহত ৩। চট্টগ্রামের মিরসরায় ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নৌবাহিনীর মার্চেন্ট সদস্য সহ ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। আজ এই ঘটনা ঘটে। এরপর জানাবো ইলিয়াস আলীর গুম তদন্তের বোর্ডের রহস্যজনক বিলুপ্তি, গুম সম্পর্কিত তদন্ত কমিশনের প্রতিবেদন। ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে সেনাবাহিনী যখন ব্রিগেডিয়ার আজমির অপহরণ পরীক্ষার জন্য একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করে, ঠিক সে সময় র্যাবের বিরুদ্ধে ওঠা বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের অভিযোগটি তদন্ত করতেও সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু সেই বোর্ড কোনো সিদ্ধান্তে না পৌঁছাতেই পরবর্তী সময়ে রহস্যজনকভাবে বিলুপ্ত হয়ে গেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে গণভোট নিয়ে রাজনৈতিক দলের নিরাপত্তায় উদ্বিগ্ন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সংসদ নির্বাচন নিয়ে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে, তবে তাদের মধ্যে নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে গণভোট নিয়ে। বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার সম্পর্কিত এই গণভোট নিয়ে দলগুলোর নীরবতা সরকারকে ভাবাচ্ছে। এই কারণে জাতীয় নির্বাচন নিয়ে সরকার আশাবাদী হলেও গণভোট নিয়ে সরকারের মধ্যে হতাশা কাজ করছে। জানাবো ভারতে হিন্দুত্ববাদী আক্রমণের শিকার হচ্ছে মুসলমানরা। অর্ধ শতাব্দীর ইতিহাসে হিন্দুত্ববাদের বুলডোজারের শিকার এখন সংখ্যালঘু মুসলিমরা। গুড়িয়ে দেয়া হচ্ছে মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় বিভিন্ন স্থাপনা, মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, সিরিয়ায় কারফিউ জারি। সিরিয়ার আলেপ্পো শহরে একাধিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে দেশটির সেনাবাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেট ফোর্সেস এসডিএফ এর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নৌবাহিনীর মার্চেন্ট সদস্য সহ নিহত ৩। চট্টগ্রামের মিরসরায় ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নৌবাহিনীর মার্চেন্ট সদস্য সহ ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। শুক্রবার এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় নৌবাহিনীর একটি গাড়িও দুর্ঘটনার শিকার হয়েছে। আসলে এই বেপরোয়া বাসের ড্রাইভাররা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা এমনভাবে ধাক্কা দিয়েছে যাতে ওই ট্রাকে থাকা সদস্যরা গুরুতর আহত হয়েছে। এই ঘটনার পর থেকেই পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। এই ঘটনার পর থেকে ওই বাসের ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তবে তাকে সম্ভবত আটক করা হয়েছে। বেপরোয়া গতির কারণে পুরো বাংলাদেশের অভ্যন্তরে এই ধরনের হত্যাকাণ্ডর ঘটনা ঘটছে। এর দায় কোনোভাবেই যারা গাড়ির ড্রাইভার রয়েছে তারা এড়াতে পারে না। তারা পথে এমনভাবে গাড়ি চালায় যে মনে হয় রাস্তাটা সম্পূর্ণই তাদের। এজন্য তারা এমনভাবে গাড়ি চালায় যে পুরো সিস্টেমগুলোই তারা ধ্বংস করে দেয়। বিভিন্ন ব্রিজের সাইডগুলোতে দেখা যায় মাঝে মাঝে বাসের ড্রাইভাররা সেগুলোতে বাস বাঁধিয়ে দিয়ে তারপর ভেঙে ফেলে। এমনিভাবে রাস্তার ডিভাইডারের মাঝেও মাঝে মধ্যে এসব বাসগুলো এসে বাঁধিয়ে দেওয়া হয়। এর ফলে মূলত বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এসব বিষয়গুলো দেখার পরই সরকারের পক্ষ থেকে নানারূপ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইলিয়াস আলী গুম তদন্ত বোর্ডের রহস্যজনক বিলুপ্তি গুম সম্পর্কিত তদন্ত কমিশনের প্রতিবেদন 2024 সালের সেপ্টেম্বরের শুরুতে সেনাবাহিনী যখন ব্রিগেডিয়ার আজমির অপহরণ পরীক্ষার জন্য একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করে ঠিক সে সময় র্যাবের বিরুদ্ধে ওঠা বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের অভিযোগটি তদন্ত করতেও সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ বোর্ড গঠন করা হয়েছিল, কিন্তু সেই বোর্ড কোনো সিদ্ধান্তে না পৌঁছাতেই পরবর্তী সময়ে রহস্যজনকভাবে বিলুপ্ত হয়ে যায়। গত 4 জানুয়ারি জোরপূর্বক গুম সম্পর্কিত তদন্ত কমিশনের প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দেওয়া হয় তাতে এই চিত্র উঠে এসেছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের নেতৃত্বাধীন বোর্ড সদস্য ছিলেন মেজর জেনারেল ইফতেখার আনিস, মেজর জেনারেল নাহিদ আসগর, ব্রিগেডিয়ার মনোয়ার হোসেন খান, ব্রিগেডিয়ার আব্দুর রহমান ও ব্রিগেডিয়ার আসিফ ইকবাল। একই সময় দুর্নীতি তদন্তের জন্য তৃতীয় একটি অভ্যন্তরীণ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম কমিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, র্যাব সংক্রান্ত বোর্ডটি প্রায় 2 সপ্তাহ ধরে কাজ করে। এ সময় তারা প্রায় 60 কর্মকর্তা ও সৈনিকের সাক্ষাৎ নেয়। একাধিক সাক্ষী পরে গুম সংক্রান্ত বিষয় তদন্ত কমিশনকে জানায়। বোর্ডে তাদের জবানবন্দি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছিল। কেউ অডিও রেকর্ড, কেউ ভিডিও ক্যামেরা, আবার কেউ লিখিত বিবৃতিতে স্বাক্ষরের কথা বলেছেন, যা ওই তদন্ত চলার প্রমাণ। কিন্তু পরবর্তীতে নানা সমস্যা দেখে এগুলো বন্ধ হয়ে গেছে। গণভোট নিয়ে রাজনৈতিক দলের নিরাপত্তায় উদ্বিগ্ন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। সংসদ নির্বাচন নিয়ে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে, তবে তাদের মধ্যে নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে গণভোট নিয়ে। বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার সম্পর্কিত এই গণভোট নিয়ে দলগুলোর নিরাপত্তা সরকারকে ভাবাচ্ছে। এই কারণে জাতীয় নির্বাচন নিয়ে সরকার আশাবাদী হলেও গণভোট নিয়ে নিষ্ক্রিয়তা তাদেরকে হতাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করা রাজনৈতিক দলগুলো সহ গণতন্ত্রকামী মানুষের পবিত্র দায়িত্ব। রাজনৈতিক দলগুলো মানুষের এই আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে থাকবে বলে আশা করা হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন্তব্য হচ্ছে, রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত গণভোটের বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার তো করেনি, বরং কোথাও কোনো নেতিবাচক প্রচারের তথ্য পাওয়া যাচ্ছে। কয়েকটি জেলা উপজেলায় বড় রাজনৈতিক দলের কয়েকজন নেতার না ভোটের পক্ষে প্রচারণা চালানোর বক্তব্যকে আমলে নিয়ে কর্মকর্তারা জানান, দেশের ভবিষ্যৎ পথ নির্দেশনার জন্য এটি অশুভ ইঙ্গিত, যেটা বিএনপির কুখ্যাত সন্ত্রাসী যারা রয়েছে তারাই মূলত এই ধরনের কাজ করছে। ভারতে হিন্দুত্ববাদী বুলডোজারের শিকার সংখ্যালঘু মুসলমানরা। ভারতে দশকের পর দশক ধরে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটে আসছে। জাতিগত নিপীড়নের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করে মুসলমানদের জমি সংক্রান্ত ওয়াকফকৃত সম্পত্তি জবরদখলও অস্বাভাবিক কিছু নয়। মসজিদ, মুসলিমদের বিভিন্ন স্থাপনা ধ্বংস এবং তাদের বসতি থেকে উচ্ছেদের অসংখ্য নজির রয়েছে। রাজধানী দিল্লিতে সম্প্রতি তুর্কমান গেটের শতবর্ষী ফাইজ-ই-ইলাহি মসজিদের পার্শ্ববর্তী বিভিন্ন স্থাপনা উচ্ছেদের ঘটনা দেশটিতে বহু বছর ধরে চলা মুসলিম নিপীড়নের ধারাবাহিকতা। গত বুধবার কর্তৃপক্ষ সেখানকার হজযাত্রীদের থাকার একটি কক্ষ, একটি বাড়ি, একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, সড়কের অংশবিশেষ, ফুটপাত ও একটি কার পার্কিং এলাকা ভেঙে ফেলে। হিন্দুস্তান টাইমস এই খবর প্রকাশ করেছে। এই ঘটনা মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সেখানে পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের পাশাপাশি অন্তত 5 জনকে আটক করে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে দিল্লি হাইকোর্টের মসজিদ সায়েদ ইলাহির পরিচালনা কমিটির করা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নোটিশ দেয়। এরপরও মুসলিমদের উপর সেখানে প্রতিনিয়ত অত্যাচার করে আসছে হিন্দুত্ববাদীরা।